ক্লাস 7-এর 3 নম্বর স্কুলটা বেলদা গঙ্গাধর একাডেমি, এটা সম্পূর্ণ সলভ করব। প্রথম যে প্রশ্নটা, উপচ্ছায়া গঠিত হয়, অপশান এ বলা আছে বিন্দু উৎসের ক্ষেত্রে, বি বলা আছে বিস্তৃত উৎসের ক্ষেত্রে, সি বলা আছে রৈখিক আলোক উৎসের ক্ষেত্রে। সেটা অপশান বি হবে, বিস্তৃত আলোক উৎস। এর জন্য কিন্তু উপচ্ছায়া গঠিত হয়। অপশান বি। সূর্য যখন মাথার ওপরে থাকে তখন বস্তুর ছায়া, অপশান এ বলা আছে বড় হয়, অপশান বি বলা হয়েছে ছোট হয়, অপশান সি গঠিত হয় না। মনে রাখতে হবে, সূর্য যখন মাথার ওপরে থাকে তখন বস্তুর ছায়া গঠিত হয় না, অপশান সি। তিনেরটা, প্রতিফলিত রশ্মিগুচ্ছের প্রকৃতি কেমন হবে তা নির্ভর করে আয়নার ড্যাশের ওপরে। মনে রাখতে হবে, প্রতিফলিত রশ্মিগুচ্ছের প্রকৃতি কেমন হবে তা নির্ভর করবে আয়নার বক্রতার ওপর। এটা মনে রাখতে হবে, আয়নার বক্রতার ওপর নির্ভর করবে। এটা মনে রাখতে হবে বা তোমার ভালো করে পড়বে। চুম্বকের মাঝ বরাবর অঞ্চলকে কি বলা হয়? চুম্বকের মাঝ বরাবর অঞ্চলকে আমরা উদাসীন অঞ্চল বলি, উদাসীন। তাহলে চুম্বকের মাঝ বরাবর অঞ্চলকে ড্যাশ অঞ্চল বলে, এটা অবশ্যই উদাসীন অঞ্চল বলে। নাইক্রোম তার কি দিয়ে তৈরি? নাইক্রোম তার তোমরা অবশ্যই মনে রাখবে লোহা, নিকেল ও ক্রোমিয়াম এগুলো দিয়ে গঠিত হয়। তাহলে নাইক্রোম তার লোহা, নিকেল ও ক্রোমিয়াম দিয়ে গঠিত হয়। তারপরে 6টা, কখন অস্বচ্ছ বস্তুর ছায়ার দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের সমান হবে? উৎসটা বস্তু সাপেক্ষে খুব ক্ষুদ্র হলে, তাহলে উৎসটা বস্তু সাপেক্ষে খুব ক্ষুদ্র হলে মানে ছায়ার দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্য কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। 7টা বলা আছে একক মেরুযুক্ত চুম্বক পাওয়া সম্ভব? একদম সম্ভব নয়, কোনো সময় পাওয়া যাবে না, কারণ সবসময় উত্তর এবং দক্ষিণ এন এবং এস এই দুটো মেরু থাকবে, তাহলে একক মেরু পাওয়া সম্ভব নয়। স্থিতির কার্যনীতি বর্ণনা করতে বলছে। দেখো, এটা মনে রাখতে, দেখো ইলেকট্রিক স্থিতির কার্যনীতি। ইলেকট্রিক স্থিতিতে নাইক্রোম তারের কুণ্ডলী থাকে যেটি অভ্র পাতের মধ্যে থাকে। নাইক্রোম তারের রোধ খুব বেশি হয় কারণ এটা সংকর ধাতু। এইমাত্র শেখা হলো এটা লোহা, নিকেল এবং ক্রোমিয়াম এগুলো দিয়ে তৈরি হয়। তাহলে সংকর ধাতু হওয়ার জন্য এর রোধটা খুব বেশি হবে। রোধ বেশি হওয়ার জন্য জুলের সূত্র অনুসারে প্রচুর তাপ উৎপন্ন হবে। তাহলে এটাই উদ্দেশ্য। সেখানে হিটারে নাইক্রোম তার থাকে, নাইক্রোম তারের রোধ বেশি হওয়ার জন্য প্রচুর তাপ উৎপন্ন হয় এবং যা ওই লোহার আবরণকে উত্তপ্ত করে। দুয়েরটা, চৌম্বক বলরেখার ধর্মগুলো লিখতে বলছে। চৌম্বক বলরেখার ধর্মগুলো 1 নম্বর হলো বলরেখাগুলি কাল্পনিক, সরল বা বক্ররেখা হয়। 2 নম্বর হলো চৌম্বক বলরেখাগুলি এন মেরু থেকে সৃষ্টি হয়, এস মেরুতে শেষ হয়। চৌম্বক বলরেখাগুলি এন মেরু থেকে সৃষ্টি হয় এবং এস মেরুতে শেষ হয়। আর 3 নম্বর পয়েন্ট হলো চৌম্বক বলরেখাগুলি পরস্পরকে ছেদ করে না। তাহলে 3টে পয়েন্ট। পয়েন্ট হলো চৌম্বক বলরেখাগুলি কাল্পনিক, সরল বা বক্ররেখা হতে পারে, এন মেরুতে সৃষ্টি হয়, এস মেরুতে শেষ হয়।
চৌম্বক বলরেখাগুলি এন মেরু থেকে সৃষ্টি হয় এবং এস মেরুতে শেষ হয়। 3 নম্বর পয়েন্ট হলো চৌম্বক বলরেখাগুলি পরস্পর ছেদ করে না। 3 প্রশ্নটা বলা আছে, সেটা হলো অপ্রভ বস্তু কি কখনো সপ্রভ বস্তুর মতো আচরণ করে, ব্যাখ্যা করতে বলছে। হ্যাঁ, এটা করতে পারে। যেমন স্টিলের থালা একটি অপ্রভ বস্তু, কিন্তু তাতে সূর্যের আলো যদি পড়ে তাহলে সেই আলো ঠিক রে, এটা হলো ঠিক রে, তখন দেয়ালে পড়ে এবং তখন ওই থালাটি সপ্রভ বস্তুর মতো আচরণ করে। তাহলে স্টিলের থালা প্রভ বস্তু, কিন্তু তাতে সূর্যের আলো যদি পড়ে তাহলে সেই আলো ঠিকরে যায়, তখন দেয়ালে পড়ে। তখন স্টিলের থালাটি, এটা হলো থালাটি, স্টিলের থালাটি একটি সপ্রভ বস্তুর মতো আচরণ করে। খালি বালতি দেখার পর জল ভরা বালতি দেখলে কম গভীর মনে হয় কেন? সেই জলপূর্ণ বালতির তলদেশে থাকা যে কোনো বিন্দু থেকে আগত রশ্মি তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসছে, তাহলে তখন অভিলম্ব থেকে কি হচ্ছে, দূরে সরে যাচ্ছে। তাহলে অভিলম্ব মানে চোখ যে পথে, মানে চোখ ওই পথটা অনুসরণ করতে পারছে না, কিছুটা উঠে আসছে বলে মনে হয়। তাই জল ভরা বালতি দেখলে গভীরতা কম বলে মনে হয়। তাহলে মনে রাখতে হবে, পূর্ণ বালতির তলদেশে থাকা যে কোনো বিন্দু থেকে আগত রশ্মিটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, তাই অভিলম্ব থেকে দূরে সরে যায়। চোখ এই বাঁকা পথ অনুসরণ করতে পারে না, তাই ওই বিন্দু কিছুটা ওপরে উঠে আসে বলে মনে হয়। তাই জল ভরা বালতি দেখলে বালতির গভীরতা কিন্তু কম হয়ে গেছে বা বালতির গভীরতা কম বলে মনে হয়। বিজ্ঞানের পোর্শনটা করব। জীবনবিজ্ঞান দেখা যাক, সেটা হলো রাইজোবিয়াম অণুজীব বাস করে কোন গাছের মূলে? এটা হবে মটর গাছের মূলে। তাহলে অপশন সি হবে মটর গাছ। ফুলের যে অংশটি ফলে পরিণত হয়, ফুলের সেটা হলো ডিম্বাশয়। ফুলের যে অংশটি ফলে পরিণত হয়, দলমণ্ডল অপশন দেওয়া আছে, ডিম্বক, ডিম্বাশয়, বীতি, এটা ডিম্বাশয় হবে। আমরা 197 এবং 198 পেজ, অর্থাৎ আমরা বেল্লা গঙ্গাধর একাডেমি এই স্কুলটা সলভ করছি। ভালো করে ভিডিওটা দেখো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে। অঙ্কুরোদ্গমের জন্য আবশ্যক আমরা কি বলবো, এটা অক্সিজেন। অঙ্কুরোদ্গমের জন্য আবশ্যক অক্সিজেন দেওয়া আছে, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন, তাহলে অক্সিজেন। গাঢ় নুন জল লোহিত রক্তকণিকার সাপেক্ষে আছে হাইপাটনিক, অপশান বি হাইপোটনিক, অপশান সি আইসোটনিক, অপশান ডি কোনোটি নয়, মানে অপশান ডি সবকটি। তাহলে অপশান এ হবে হাইপারটনিক। তারপরে দুয়ের দাগের এখানে আছে পরাগধানী, পরাগরেণু, ডিম্বাশয় আমরা কি বলবো, ডিম্বক বলবো। ডিম্বাশয় আমরা ডিম্বক বলবো। কাণ্ড পাতা যে কোণ উৎপন্ন করে, কাণ্ড পাতা যে কোণ উৎপন্ন করে তাকে আমরা কি বলবো, কক্ষ বলবো, কক্ষ। সেপটিক ট্যাঙ্কে যে বিষাক্ত গ্যাস সেটার নাম অবশ্যই হাইড্রোজেন সালফাইড, H2S। তাহলে সেপটিক ট্যাঙ্কে আমরা যেটা মানে যে গ্যাসটা বিষাক্ত গ্যাস সেটা হলো H2S বা হাইড্রোজেন সালফাইড। বেমানান খুঁজে বার করতে বলছে, বীজপত্র, বীজত্বক, ফলত্বক, ভ্রূণাক্ষ। তাহলে এর মধ্যে বেমানান হলো ফলত্বক। বেমানানটা কি, বেমানানটা অবশ্যই ফলত্বক। তাহলে কেন? কারণ মনে রাখতে হবে যে বীজপত্র, বীজত্বক, ভ্রূণাক্ষ সবই বীজের অংশ। বীজত্বক, ভ্রূণাক্ষ এবং বীজপত্র, বীজত্বক, ভ্রূণাক্ষ সবই বীজের অংশ, কিন্তু ফলত্বক হলো ফলের অংশ। তাহলে আমরা একটা ফলত্বক আলাদা, তাহলে ফলত্বক হবে, এখানে দাগ দেওয়া হয়েছে। তারপরে 3-1 একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ আঁকতে বলছে। এটা তোমরা যে কোনো টেক্সট বই পেয়ে যাবে, ভালো করে আঁকবে। 3-1 আদর্শ একটা ফুলের বিভিন্ন অংশ অঙ্কন করে চিহ্নিত করতে বলছে। 3-2 অভিশোভন কাকে বলে? তাহলে অভিশোভন কাকে বলে আমরা আগের ক্লাসে এটা করেছি, তবু আবার দেখে নাও যে ভৌত পদ্ধতিতে
অর্ধবেদ্য পর্দার মাধ্যমে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রাবকের অণুগুলি ছড়িয়ে পড়ে তাকে অভিস্রবণ বলে। তাহলে অভিস্রবণ এর সংজ্ঞাটা ভালো করে মনে রাখবে যে ভৌত পদ্ধতিতে অর্ধবেদ্য পর্দার মাধ্যমে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রাবকের অণুগুলো ছড়িয়ে পড়ে তাকে আমরা কি বলবো? অভিস্রবণ বলবো। আচ্ছা, এরপরে আমাদের এখানে বলা আছে অভিস্রবণের জীবজগতে অভিস্রবণের গুরুত্ব লিখতে বলছেন। এর পয়েন্ট হলো স্থলজ উদ্ভিদ মূল্যম দ্বারা মাটি থেকে, জলজ উদ্ভিদ পরিবেশ থেকে জল ও জলের অভিভূত পদার্থ জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় পৌঁছে দেয়। তাহলে অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে কি ঘটছে? স্থলজ উদ্ভিদের মূল্যম দ্বারা মাটি থেকে এবং জলজ উদ্ভিদ পরিবেশ থেকে জল ও জলের অভিভূত পদার্থ জাইলেম বাহিকার মধ্যে পাঠিয়ে দেয়, এটা অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে। আর 2 নম্বর পয়েন্ট হলো বীজের যে অঙ্কুরোদ্গমে সাহায্য কে করে? সেটা হলো অভিস্রবণ প্রক্রিয়া। 3 সমুদ্রের জলের একটি অস্থিযুক্ত মাছকে পুকুরের জলে রাখলে কি পরিবর্তন ঘটবে? এরূপ হয় কেন? তাহলে সমুদ্র জলের কোনো একটা মাছ, সমুদ্র জলের একটি অস্থিযুক্ত মাছকে পুকুরের জলে রাখলে কি পরিবর্তন ঘটবে? এরূপ হয় কেন? তাহলে সমুদ্র জলের একটি অস্থিযুক্ত মাছকে পুকুরের জলে রাখলে মাছটির দেহ ফুলে যাবে, ফুলে গিয়ে কিন্তু মাছটি মারা যাবে। তাহলে এটা হচ্ছে কেন? মনে রাখতে হবে সমুদ্র জলের অস্থিযুক্ত মাছের দেহ তরলের ঘনত্ব পুকুরের জলের তুলনায় অনেক বেশি। তাহলে সমুদ্র জলের যে ঘনত্বটা পুকুরের জলের থেকে বেশি, অর্থাৎ হাইপোটোনিক। তাই বাইরের পরিবেশ থেকে জল অভিস্রবণ প্রক্রিয়ায় ক্রমশ মাছের দেহে প্রবেশ করবে। তাহলে যখন মাছের দেহে জল প্রবেশ করবে তাহলে মাছের দেহটা ফুলে যাবে, তাহলে ফুলে গিয়ে মাছটি কিন্তু মারা যাবে। তাহলে অভিস্রবণ প্রক্রিয়ায় ক্রমশ মাছের দেহে জল প্রবেশ করবে, জল প্রবেশ করলে মাছের দেহ ফুলে যাবে এবং মাছটি মারা যাবে। তাহলে এটা বোঝা গেল। তাহলে আজকে আমরা বেলদা গঙ্গাধর একাডেমি এই স্কুলটা সম্পূর্ণ সলভ করলাম। ভালো করে ভিডিওটা দেখবে, কোনো জায়গায় কোনো স্কিপ করবে না। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে এবং যদি ভালো লাগে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কোন ধরনের ভিডিও তোমরা আরও বেশি বেশি চাও অবশ্যই সে বিষয়ে কমেন্ট করতে ভুলবে না। আর তোমাদের মূল্যবান যে মতামত তোমাদের থেকে আমি চাইছি অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।